কোনটা আগে করে, কোনটা দরকার না, এই সরকার তো তাও বোঝে না। একইভাবে আওয়ামী লীগও তাদের চরিত্র সেই হিটলারের যে নাজি পার্টি ঠিক তাদের পর্যায়ে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের মানুষ মনে করে। এখন নাকি জাতীয় সরকার করবে, অর্থাৎ দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো। বিগত সরকার পালিয়ে যাওয়ার পরে যে রাজনীতির যে চেহারাটা, এটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় নাই। আসলে আমরা তো সেই কালচারেই আছি এখনো, যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য করা যায় সংগঠনকে, এই আইনটাও আবার সংশোধন করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং এটি নিয়ে 2 দিন ধরে গণজমায়েত হয়েছে শাহবাগে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকের আলোচনা করতে চাই। আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনার সাথে। আমার বাঁ পাশে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। এরপরেই আছেন শহীদুল ইসলাম শহীদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনা শুরু করতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন 2 দিন ধরে শাহবাগে গণজমায়েত হয়েছে। রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই একই ঐক্যমতে পৌঁছেছে এবং সরকারের তরফ থেকেও একটা সিদ্ধান্ত এসেছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটি কিন্তু পুরোপুরি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি এবং সেই দাবিটিও জানানো হয়েছে। শুরু করতে চাই শহীদুল ইসলাম শহীদ, আপনাকে দিয়ে আসলে বর্তমান প্রেক্ষাপটটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আজকের এই সংলাপে প্রথমেই আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার সহ আলোচক এবং আমাদের শ্রদ্ধেয় শ্রেণী সাংবাদিক নেতা, তো আমাদের যাদেরকে আমরা ইউনিয়নিস্ট হিসাবে এখন যাদেরকে পাচ্ছি তার ভিতরে অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এম এ আজিজ ভাই। আমি প্রথমেই যে বিষয়টি তুললেন সেই বিষয়ে নিয়ে যদি কথা বলতে যাই, যে বেশ কয়েকদিন ধরে গণজমায়েত হচ্ছে, তো যার প্রেক্ষিতে গতকালকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যতগুলো আছে তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতে নানা ধরনের কথা আসতেছে। তো যাদের পক্ষ থেকে এই দাবিটি করা হয়েছে, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, যেই ছাত্র জনতা, এরপরে তারা রাজনৈতিক সংগঠন করেছে, এরপরে অপর যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তার মধ্যে আমরা যদি ধরি যে বাংলাদেশ জামাত ইসলামীও কালকে মাঠে ছিল, আমরা দেখেছি, হেফাজতে ইসলাম ছিল, চরমনাইয়ের লোকজনেরা ছিল, তাদের সম্মিলিত দাবির প্রেক্ষিতে কালকে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হলো। তো বৈঠকের পরে তারা ঘোষণাটি দিলেন রাতে। তো সেই ঘোষণাটি আসলে আমরা বলবো যে এটি কাঙ্ক্ষিত ছিল। অনেকেই মনে করতেন যে একটি বিপ্লবের পরে, একটি গণ অভ্যুত্থানের পরে যারা বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত, এদেশে আয়নাঘর প্রতিষ্ঠার সাথে জড়িত, গুম খুন হত্যার সাথে জড়িত, সেই দলটি রাজনৈতিক করবার অধিকার আছে কিনা এটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেই দাবির প্রেক্ষিতে কালকে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তো এটি আসলে আমরা কিভাবে দেখছি, সাধারণ মানুষ কিভাবে দেখছে, এটি আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব যে এদেশের অধিকাংশ মানুষ এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে আমি বলবো। তো সুতরাং সেই দিক থেকে আমরাও সাংবাদিকদের সাথে, আমরা যাদের সাথে কথা বলেছি তাদেরও একই ধরনের মত যে আওয়ামী লীগ আসলে একটি রাজনৈতিক দল হিসাবে আর ফাংশন করেনি। শেষ দিকে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদে দলে রূপান্তরিত হয়েছিল, একটি মাফিয়া সংগঠনে পরিণত হয়েছিল। সুতরাং সেই দিক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের মানে এই জুলাই বিপ্লবের আমরা 2000 ছাত্র জনতার যদি শাহাদাতের কথা বলি, এর আগে তাদের যে দীর্ঘ 16 বছরের শাসন ব্যবস্থায় আমরা দেখি যে প্রথমে আমরা তাদের ক্ষমতায় আসবার আগেই, আমরা যদি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করি, তখন দেখব যে তারা ক্ষমতায় আসবার আগেই লগি বৈঠার যে হত্যাকাণ্ড দিয়ে শুরু হলো, এরপরে 2 বছর যে সেনা শাসন ছিল, 11 সরকার যাদেরকে বলি, এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তারা ক্ষমতায় আসবার পরেই আমাদের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হলো তাদের যাত্রা এবং সেই থেকে পিলখানা হত্যাকাণ্ড, এরপরে আপনার হেফাজতের হত্যাকাণ্ড, আয়নাঘর প্রতিষ্ঠা, গুম খুন, সবগুলো কাজ একটার পর একটা
ঘটে এসছে। তো আমরা সেই হিসাবে যদি দেখি, তা আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক শক্তি হিসাবে আর ফাংশন করেনি, তারা একটি ফ্যাসিবাদী দল হিসাবে ফাংশন করেছে, যার কারণে আজকে তারই প্রেক্ষিতে এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। যেটি আমরা দেখি যে আমরা যদি একটু আগে চলে যাই, আপনি দেখবেন যে জার্মানির নাৎসিবাদী পার্টিকে, যে হিটলারের যে নাৎসি পার্টি ছিল, সেটিকেও নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা এখনও রয়েছে। এখনও সেই নাৎসিবাদী পার্টিকে ঘৃণার চোখে দেখা হয়। একইভাবে আওয়ামী লীগও তাদের চরিত্র সেই হিটলারের যে নাজি পার্টি, ঠিক তাদের পর্যায়ে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের মানুষ মনে করে, যার প্রেক্ষিতে কালকে সিদ্ধান্তটি আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে। আমি আজিজ, আপনার কাছে একই বিষয়টা জানতে চাই আসলে, যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা হলো না, তাদের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আজকে টেলিভিশনে দেখলাম যে ধরেন বিবিসি রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগের নেতারা 100 নেতা, শীর্ষ নেতা ভারতে আছে, তারা সেখান থেকে বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালনা করে, এবং সেটাও বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে যে এটা যে স্কাই ওয়েব থেকে যাতে ওখান থেকে যাতে এখানে মাস মিডিয়ার মাধ্যমে যাতে এই ক্যাম্পিং না করতে পারে সেটাও বন্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু যদিও জটিল এটা চেষ্টা করতেছে। তা আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে মনে পড়ে এই গতকালকের ঘটনা। 2013 সালে আমার স্পষ্ট মনে আছে, 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ হয়েছিল। সেখানে ডাক্তার কি নাম ছিল, ইমরান সরকার, তার নেতৃত্বে গণজাগরণ মঞ্চ, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সেটার ফাঁসির দাবিতে ওই জনজাগরণ মঞ্চ হলো। সেখানে সরকার থেকে খাবার সাপ্লাই দেওয়া হলো, তাদের নিরাপত্তা দেওয়া হলো, তাদের ওখানে অনেকেই আক্রমণ করতে গেছে, সেটাও প্রতিহত করা হলো। অর্থাৎ তাদের নিরাপত্তা দিয়ে, খাওয়া টাওয়া দিয়ে তাদেরকে লালন পালন করলো। যখন আইন সংস্কার হলো, যখন কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত হলো, তখন গণজাগরণ মঞ্চ গেছে। এখন আর ডাক্তার ইব্রাহিম, হ্যাঁ, সে আর বাংলাদেশে নাই, ওটাও হাওয়া, ওই সংগঠনও আর নাই। ওই সংগঠনও কিন্তু তাদের এমনও ঘোষণা দিত তাদের ইঙ্গিতে দেশ চলবে। ঠিক একই রকম আমার কাছে মনে হয়েছে এখানে। এই যে ছাত্রদের যে এনসিপির 2-1 নেতাকে আমি চেহারা দেখছি, ওখানে আপনার আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, সে জামিনে মুক্তি পাইছে, তাকেও দেখেছি, এবং ইসলামিক দলগুলোকে দেখেছি। গরমে যাতে, তীব্র গরমে যাতে তাদের কষ্ট না হয়, এই জন্য ঠান্ডা পানীয় দিয়ে তাদের রক্ষা করা হয়েছে। অর্থাৎ এটা কন্টিনিউ করলে তাদের খাবারও দেওয়া হয়তো সব, অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে একইভাবে। হ্যাঁ, তো এটাকে আমি এক ধরনের মব জাস্টিস বলি। কারণ হচ্ছে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন, কিন্তু আপনি ওয়েবসাইটে পাবেন, যে আমাদের এই সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নাই। হ্যাঁ, 1। 2 হলো, আরেকটাও ইউটিউবে মাস মিডিয়াতে পাবেন, যে রাজনৈতিক দলরা যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, যদি না হয় তাও নির্বাচনে যাব। এটা ওয়েবসাইটে দিয়ে দেব, যারা বুঝবে কে ইয়েস করছে কে নো করছে। হ্যাঁ, এটা তো আপনারা সবাই দেখছেন, এটা বহু ইউটিউবে হাত নাড়া এটারা বলছে। তো উনি কিন্তু এখানে নাই। উনি, আমি বলবো এই জন্যেই যে এই প্রতিবাদের কাছে তিনি আত্মসমর্পণ করেছে। আবার ওই যে সংস্কারের প্রস্তাবে তখন যে বলছি যতটুকু সংস্কার ততটুকু নিয়ে যাব, ইলেকশনে যাব, ওখানেও যাচ্ছে না। তার মানে সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তাদের ইনডিসিশনের কারণে। তারা যে কথা বলছে সেই কথা তারা রাখছে না, এই জন্য এই পরিস্থিতিটা এরকম হয়েছে। এখন ধরেন এরপরে ধরেন এই সিদ্ধান্তহীনতা কেন, আপনি কি মনে করছেন আসলে? কারণ হচ্ছে এটা তো একটা আন্তর্জাতিক সরকার, আমি তার নাম দিছি, কারণ এখানে বহুত আছে ডুয়াল সিটিজেনশিপ। এমনকি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে নাগরিকত্ব নিয়ে নিয়েছে, সে বাংলাদেশিও না, সেও এই সরকার চালায়, সরকারের মধ্যে আছে। অর্থাৎ আমি এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পাবেন তারা বিদেশি নাগরিক। হ্যাঁ, তো তারা এখন দেশ চালাচ্ছে। আপনার ইতিমধ্যে দেখেন ডিপ সিপোর্ট চলে গেছে, করিডোর অলরেডি গাড়ি চলে আসছে। হ্যাঁ, এগুলো তো আসছে, বিদেশিরা সিদ্ধান্ত নিচ্ছে, বিদেশির পক্ষে নিচ্ছে, যাদের পক্ষের লোক তাদের ডিসিশন নিচ্ছে।
দেশে তো ক্রাইসিস তৈরি হয়ে গেছে। আমি যেটা, আমার নেতা ডিউজের প্রেসিডেন্ট, সে তার ইউনিয়নের আমি মেম্বার, সে তো আমার নেতা, তিনি যত সহজভাবে দেখতেছেন আমি ব্যাপারটাকে অসহজভাবে দেখছি না। এখন প্রশ্ন উঠবে, যেহেতু এই মব জাস্টিসে এটা করতে পারছে, সাইবার সিকিউরিটি আইন কিন্তু সংশোধন হচ্ছে, যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য করা যায় সংগঠনকে, এই আইনটাও আবার সংশোধন করা হচ্ছে। তো আইসিটি আইনটা তো ব্ল্যাক ল হিসেবে আমরা স্লোগান দিয়েছি, কালো আইন, সেই আইনকে কেন ব্যবহার করবে? এই অন্তর্বর্তীকালীন সরকার তো বলেছে সব ব্ল্যাক আইন, কালো আইন বাতিল হয়ে যাবে, এটাতে এখন আবার ফিরে যাচ্ছে। সে এটাও তো ফেসিস্ট সরকারের আচরণই করতেছে, ওই পথই তো অনুসরণ করতেছে। তো এখন ধরেন এরপরে ধরেন এইটা যখন স্ট্যান্ড করে যাবে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বা অঙ্গসংগঠনের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, এরপরে ট্রাইব্যুনালে যে আওয়ামী লীগ ব্যান্ড হলো, এরপরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট রাখবে কেন? তারও খেদাবে, হ্যাঁ তারও খেদাবে, আবার হয়তো দেখা গেল সেও খেদে গেল, তারপরে কি করবে? বিপ্লবী সরকার করবে, করে সংবিধান টংবিধান সব কিছু বাদ, এখন নাকি জাতীয় সরকার করবে। অর্থাৎ দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো আমার কাছে মনে হয়েছে। এখন এই জন্যে বলছি যে এই সমস্যাটা এখন কি আমরা কি বিদেশের কাছে বিক্রি হয়ে গেছি, নাকি দেশের স্বাধীন সরকার ব্যবস্থা আছে? আমার কাছে কিন্তু মনে হয় না। এই জন্য বলছি যে আমরা খুব ভালো জায়গায় নাই। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে শহীদুল ইসলাম শহীদ। যেমনটি এম এ আজিজ বলছিলেন, আসলে যে সরকারের যে নতুন নতুন সিদ্ধান্তগুলো হচ্ছে, তাতে কি আমরা দেশে সংকটের দিকে যাচ্ছে, কিংবা দেশের জন্য মঙ্গলময় হচ্ছে কিনা? আসলে আমি একটু আজিজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আমি একটু রেখে যাই, সেটা হচ্ছে যে কথাটি বললেন আজিজ ভাই, যে এই সরকার, বিগত সরকার যাই করছে এই সরকারও সেদিকেই হাঁটছে, তার কথা বক্তব্যের মধ্যে দিয়ে যেটি আমি বুঝতে পেরেছি। তো এখানে আমার প্রশ্নটি হচ্ছে যে বিগত এই 15 বছর 16 বছরের যে বিগত সরকার ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে যে কালচারটা এস্টাবলিশড করেছে, আমি যদি এই 16 বছরের আগেও বাংলাদেশের রাজনীতির যে কালচার, সেই কালচারটাকে ধরি, এখন এই বিগত সরকার পালিয়ে যাওয়ার পরে যে রাজনীতির যে চেহারাটা, এটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় নাই। আসলে আমরা তো সেই কালচারেই আছি এখনও। এখন এই কালচারে যারা এতদিন রাজনীতি করেছে, ক্ষমতা এক্সারসাইজ করেছে, তাদেরকে আপনি বিচারের আওতায় কিভাবে আনবেন, তাদেরকে আপনি লাইনে কিভাবে নিয়ে আসবেন? এটা কি গণতান্ত্রিক পন্থা কি এখন যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, যে গণতান্ত্রিক কালচার আছে, সেটা দিয়ে কি তাদেরকে বিচারের মধ্যে আনা যাচ্ছে কিনা, তাদেরকে এখন সোজা করা যাচ্ছে কিনা, সেটাও তো মাথায় রাখতে হবে আমাদের। তো এখন সেখানে কিছু ব্যত্যয় দেখতে পাচ্ছে, যে বিগত সরকার যা করছে এখনও তো তাই করছে, এরকম একটা ধারণা। বিগত সরকার এদেশের আইনের প্রয়োগ ছিল, আইনের শাসন ছিল দেশে, রাত্রিবেলায় লোকজনকে ধরে নিয়ে যেত, পরের দিন লাশ পাওয়া যেত। আয়নাঘরের আমরা কথা শুনেছি, সেখানে বছরের পর বছর, মাসের পর মাস সেখানে মানুষকে ধরে আটকে রাখা হতো। ছাত্রদেরকে ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে নিয়ে গুলি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হতো। সেই কালচার কি আছে এখন? সেই যারা এই কাজগুলো করেছে তাদেরকে আপনি যদি বিচারের আওতায় আনতে চান, কিছু ব্যত্যয় এটি আমাদের চোখে আসবে, তো সেটিকে তো মেনে নিতে হবে আসলে। তো মোটা দাগে কি কি অপরাধ এই সরকার করছে আর বিগত সরকারের, সেটাকে যদি আমরা ভাগ করি, তাহলে বিগত সরকারের থেকে এখন আমরা যেভাবে আমাদের বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, কিন্তু যেখানে যেটি কিছু জায়গায় যেটি মব জাস্টিস বললেন, তো আজকে এদেরকে বিচারের আওতায় আনতে তারা, আমরা দেখতে পেয়েছি যে এই সরকার পালিয়ে যাওয়ার পরে বিদেশে গিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিলেন, সেখান থেকে সে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এদেশে উস্কানি দিচ্ছেন এদেশের তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, এটি কি দেশের জন্য কল্যাণকর? এটি কি সুখকর আমাদের রাজনীতির জন্য? তো সেই জায়গায় তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য, তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য তো একটা অবস্থান অবশ্যই নিতে হবে। তো এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে আমি মনে করি আইনের আওতায় আনার জন্য কিছু আইন, মানে গণতান্ত্রিক কালচারে আমরা যেটা প্রত্যাশা করি তার চেয়ে কিছু ব্যতিক্রম হতে পারে। তো এটি হচ্ছে আমার বিশ্লেষণ। এটি আজিজ ভাই হয়তো ভালো করে বলবেন। আমি যেটি বলছেন আজিজ ভাই, যে আমরা হয়তো অত সহজ সরলীকরণ করার কথা বলেছেন, আমরা কি এটিকে সরলীকরণ? আমরা যদি বলি যে একটি দেশে, যে দেশে গণতান্ত্রিক কালচারের কথা বলি, আমরা পিছনে 3টা নির্বাচন দেখেছি, কোনো নির্বাচন ছিল, আমরা সেগুলো মানতে বাধ্য হয়েছি, সেগুলো হজম করতে হয়েছে আমাদেরকে, কোনো নির্বাচন হয় নাই, তারপরেও আমরা দেখেছি সেগুলো আমাদের মেনে নিয়ে চলতে হয়েছে, আমরা কথা বলতে পারি নাই। তো এখন কি সেই অবস্থা আছে? এখন কি গণতান্ত্রিক পরিবেশ আছে রাজনৈতিক? আমি তো মনে করি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এটি রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না,
এটি রাতারাতি চেঞ্জ হওয়ার কোনো সুযোগও নাই। রাজনীতির কালচার এটি আস্তে আস্তে পরিবর্তন হয়। আপনি পেশি শক্তির যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাজনীতি কি হুট করে চেঞ্জ করার সুযোগ আছে? সেটি সুযোগ নাই। আপনি দেখবেন যে ওই যে বলে আওয়ামী লীগের সংগঠন নাকি তৃণমূল পর্যন্ত আছে, তৃণমূলে কারা আওয়ামী লীগ করে? আপনি দেখবেন যে এদেশে ওই পেশি শক্তির রাজনীতি থাকার কারণে যারা অর্থে বৃত্তে যারা প্রভাবশালী সমাজে, তাদের রাজনীতি আছে, তাদের কথা শুনতে বাধ্য হয়। সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের তো যাওয়ার পথ নাই, তারা গণতান্ত্রিক কোনো কালচার পায় নাই। তারা মনে করে যে নির্বাচন আসলে যার টাকা আছে সে কিছু পয়সা দেয়, চায়ের পয়সা দেয়, কিছু দিনের পরিশ্রমের পয়সা দেয়, সে গিয়ে তাকে ভোট দিয়ে আসে। এরকম আমাদের দেশের রাজনীতিতে এরকম কালচার আছে, এখনও আছে। সেই কালচার থেকে তো আমরা বেরোতে পারি নাই। সুতরাং এদেশে একটা সুস্থ কালচার প্রতিষ্ঠা করবার জন্য আমার মনে হয় যে কিছু সংস্কার, যেই সংস্কারের কথা বলতেছে, সেই সংস্কারগুলো হওয়ার আগ পর্যন্ত এরকম কিছু মানে ব্যত্যয়, এরকম কিছু প্রশ্ন আমাদের কাছে আসবে, সেগুলো মেনে নিতে হবে, যদি মোটা দাগে কোনো বড় অন্যায় না করে। এরপরে বর্তমান সরকার যারা আছে, যেটিকে আজিজ ভাইয়ের ভাষায় বললেন যে এটি আন্তর্জাতিক সরকার, বিদেশি সরকার, তো আমি যদি বলি যে হ্যাঁ, আজিজ ভাইয়ের কথা একদিক থেকে তো ঠিক আছে, যারা বাহির থেকে নিয়ে এসে তাদেরকে এই সরকারে বসানো হয়েছে, এই বিষয়গুলো এই সরকারে যারা আছেন তাদের ভাবা দরকার ছিল আরও, যে এদেশের যোগ্য লোকগুলোকে খোঁজা দরকার ছিল, যারা দীর্ঘ 16 বছর এই সরকারের বিপক্ষে কথা বলছে, রিস্ক নিয়ে, তারা জীবনের ঝুঁকি নিয়েও কথা বলেছে, সেই লোকগুলোকে খুঁজে বের করা দরকার ছিল। এখন এই সরকারকে অনেকে বলেন এনজিও সরকার, তো এনজিওর ভিতর থেকে লোকজনদেরকে বাছাই করে এনে তারা সরকারে জায়গা দিয়েছেন। সেই জায়গায় তো কিছু প্রশ্ন আছে, আমরা সেই জায়গাটির কথা বলি যে সেই জায়গাটার চিন্তা করা দরকার। আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে আমরা শাহবাগে কেন যাব, আমাদের দাবি তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস ধরেই বলেছি, লিখিত এবং মৌখিকভাবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমাদের শাহবাগে গিয়ে কেন বলতে হবে, এমনটা বলেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আমরা আনন্দিত বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অবস্থান নিয়ে একটু কথা হচ্ছিল আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, বিভিন্ন গণমাধ্যমে, এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? বিষয়টা হলো যে ধরেন এই যে হাসনাত আব্দুল্লাহ সামনে ছিল শাহবাগে যে হলো, সেখানে তো মোটামুটি জামাতের ইসলাম থেকে শুরু করে ইসলামিক দলগুলো ছিল, তাই না? এখন ধরেন বিএনপি ওখানে যায় যদি একই সাথে একই কণ্ঠ মিলায়, তাহলে তো আর দেশের রাজনৈতিক দল দরকার, সব দল এক দল হয়ে গেল। সুতরাং রাজনৈতিক দল আছে, তাদের আদর্শ আলাদা আছে। বিএনপি বরাবর বলছে, যেটা বলছে সেটা হচ্ছে যে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা। আজকে আইসিটি আইন কেন সংশোধন করলেন? সেখানে তো ছিল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আপনার শেখ হাসিনার এদেরকে মামলা রায় যাবে, বা না হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে কাউকে দিয়ে মামলা করায় দিলেই, মামলা তো করায় দিচ্ছেই। আওয়ামী লীগের সময়ও একজন মারা গেছে, বিদেশে রয়েছে, সেও আসামি, খুনের আসামি। একজন মারা গেছে, 500 জন আসামি, একই নেচারের সব মামলা হচ্ছে। আমি এই জন্যে বলছি যে আইসিটি আইন, কাদের মোল্লার আইন সংশোধন করে গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগ বসায় তারে ফাঁসি এনশোর করে আইন শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, ডাক্তার সাহেবও নাই। এখন হাসান আবদুল্লাহ আমার কাছে মনে হইতেছে দেখা যাবে যে এটা কাম হয়ে হাসান আবদুল্লাহ নাই, এরকম হয়ে যেতে পারে, বলা যায় না। কারণ আমি তো আমার মাথায় কিন্তু ধরতেছে না। এখন আমার নেতা শহীদ সাহেবের সরল মনে সব ক্লিয়ার, তার পরিষ্কার চোখে দেখতেছে। আমি তো দেখতেছি দেশটা বিপদে পড়ে যাচ্ছে। আপনার ডিপোর্ট সি দিয়ে দেওয়া, আমেরিকাকে দিয়ে দেওয়ার অর্থটা কি? অর্থ হলো আমেরিকান ওখানে ঘাঁটি বসবে, কি করবেন আপনি? তাহলে চীন কি বয়ে থাকবো? মায়ানমারের জান্তা আপনি করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদের কাছে, জান্তা বসে থাকবো? বলেন। আরাকান আর্মি প্রায় ওই প্রায় অর্ধেক বেশি দখল করে ফেলছে। আপনি আরাকান আর্মিকে করিডোর দিলেন, এখানে রোহিঙ্গা রয়ে গেছে, আরাকান যদি আর্মি ওই করিডোর দিয়ে ঢোকে কি করবেন? এমনি তো ঢুকে ফুটাইছে না, ফুটাইছে তো। তো আমাদের তো স্বাধীনতা সার্বভৌমত্ব অ্যাটেস্টেক হয়ে গেছে। এমনি তো ওই জোনের আমাদের 3 হিল ডিস্ট্রিক্ট, মিজোরাম, তিব্বত, আরাকান, এ নিয়ে কিন্তু আলাদা একটা প্রজেক্ট আছে। আজ থেকে 10 বছর আগে ওখানে আমি রিপোর্ট করছি 5-6টা। ওটার আপনার ওখানে ছিল সনাতনী ধর্ম, ওটার এখন 98% হলো খ্রিস্টান। বুঝতেই পারতেছেন, ওটাকে আমাদের হাতে রাখতে পারবেন? আমাদের দেশে কি ইসলামিক
ইয়ে বানাইছে একটা কি বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন, তার তো কোনো কাজ নাই, কোনো কাজ নাই, বসে বসে পয়সা নিচ্ছে। ওখানে হিল ট্যাক্সে সব একদম শেরপুর পর্যন্ত সব খ্রিস্টান হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওখানে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র হয় সব মিলে কি করবেন? আপনি করিডোর দিচ্ছেন, আপনি ডিপ সাপোর্ট দিচ্ছেন, সব দেশের সব কিছু দিয়ে দিচ্ছেন, রোহিঙ্গা এসে পুরা হিল ট্যাক্স দখল করে ফেলাইতেছে, তা আপনি নিয়ন্ত্রণ করবেন কি দেয়া? কি দেয়া বলেন? কিন্তু রোহিঙ্গা তো বিগত সরকারের আমলে এসেছিল, আসলে সরকারের আমলে আসছে, বিএনপির আমলে, জিয়াউর রহমানের আমলেও আসছে, খালেদা জিয়ার আমলেও আসছে, তাদের অধিকাংশই ফেরত গেছে, ফেরত দিছে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের আমলে যেগুলো আসছে এটার একটাও ফেরত যায় নাই, খালি বাচ্চা দিছে। 8 লাখ আসে, এটা 12 লাখ 13 লাখ হয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেক মাসে 9,000-এর মতো আসতেছে, প্রত্যেক মাসে আসতেছে। ওখানে লোক থাকার কোনো জায়গা নেই, এবং বলা হচ্ছে যে ওখানে দুর্ভিক্ষ, অর্থাৎ জান্তা সরকার আরাকানের সব ফুড সাপ্লাই বন্ধ করে দিয়েছে, দিয়ে ওখানে দুর্ভিক্ষ। এখন ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে যে ওখানে, জাতিসংঘ বলতেছে ওখানে দুর্ভিক্ষ 26 সালে দুর্ভিক্ষ হবে। এই জন্যে মানবিক করিডোর দিতে হবে। হ্যাঁ, মানবিক করিডোর দিতে হবে। বাংলাদেশ কেন সমুদ্রপথে দিতে পারে না? হ্যাঁ, আপনার হেলিকপ্টার দিয়ে ড্রপ করে দিতে পারে না? খাবার দেওয়ার তো বহুত বাত আছে, চীনের পথ আছে না, চীন প্রদেশ যেটা আছে চীনের সাথে লাগোয়া, দিতে পারে না? ভারতের সাথে কানেকশন দিতে পারে না? বাংলাদেশ কেন পাইছিল না? বাংলাদেশ কেন দিল? বাংলাদেশ দিয়ে করিডোর দিতে হবে কেন বলেন আপনি? সমুদ্র দিয়ে আসে, সমুদ্র দিয়ে দিতে পারতো না? আরাকানে দিতে পারতো না? বাংলাদেশের ভূখণ্ড নেওয়া মানে এইটা বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক পয়েন্টে, তিন দিকে ভারত। এই জায়গাটা যদি কেউ খুঁটে কাটতে পারে তাহলে কিন্তু এই সাবকন্টিনেন্ট তার দখলে, অর্থাৎ কোনো পরাশক্তি যদি নিয়ন্ত্রণ নিতে পারে, তা আমার কাছে তো মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আমরা তো খালি ভারতকে ঠেলতেছি, ভারতকে খালি বলছি যে আমাদের শোষণ করে নিল, শাসন করে নিল। এখন তো ভূখণ্ডই লয়ে যেতেছে। হ্যাঁ, এখন আমরা তো এই জন্যই বলছি যে এখন দেশ কই জায়গায় যায় আমি তো বুঝতেছি না। এখন কি জাতীয় সরকার হবে, নাকি বিপ্লবী সরকার হবে, নাকি যারা আজকে ওই যে আন্দোলন করলে হেরা সরকার গঠন করবে, জানি না। তো আমার তো মনে হয় যে ইউনূস সরকারের টলমল হয়ে গেছে, চলমলে হয়ে গেছে। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবারও। শহীদুল ইসলাম শহীদ, যেমনটি বলছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব, যে আসলে একদিকে নির্বাচন, আওয়ামী লীগ নিষিদ্ধ, সংস্কার কার্যক্রম, অপরদিকে কিন্তু মানবিক করিডোর থেকে শুরু করে এই বিষয়গুলো আসলে জাতীয় নিরাপত্তার স্বার্থে কি সরকারের দৃষ্টি একটু অন্যদিকে চলে যাচ্ছে এরকম, বা ওইদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা, আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রশ্নের জবাব একটু পরে আসি। আমি একটা বিষয় একটু অ্যাড করে আজিজ ভাইয়ের আলোচনার সাথে, যে বিষয়টি আনলেন, যে বিএনপি পক্ষ থেকে আজকে একটি বক্তব্য আসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে। তারা বলেছে যে আমরা তো আগেই সরকারকে চিঠি দিয়ে জানিয়েছি, আমাদের আবার শাহবাগে যেতে হবে কেন? এই বক্তব্যটি দিয়েছেন। তো আসলে আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে অনেক রকম বক্তব্য শুনেছি এই ইস্যুটাতে। যেমন মহাসচিব বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না, এটি জনগণের দায়িত্ব, জনগণ দেখবে। এরপরে কালকে আমরা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় একটি বক্তব্য দিয়েছেন, সেটি মিডিয়াতে আসছে। তিনি বলেছেন যে আজকে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, কালকে যে বিএনপি নিষিদ্ধ চাইবে না তার গ্যারান্টি কি? এটি তাদের বক্তব্য। আজকে আমরা যে বক্তব্য দেখলাম নিষিদ্ধ হওয়ার পরে, তারা এটাকে অভিনন্দন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এই নিষিদ্ধকরণকে। আমি যদি একটু আগে যাই, যখন বিগত 16 বছরের যে আন্দোলন চলেছিল, তো সেইখানে আমরা দেখেছি, আমরা শেষ সময়ের দিকে যখন আসছি, বিএনপির নেতাদের বক্তব্য আমরা শুনেছি। যখন বিএনপির চেয়ারপারসন প্রচণ্ড অসুস্থ ছিলেন, তিনি হসপিটালে বাঁচা মরার একটি সন্ধিক্ষণে ছিলেন, এরকম দিন গেছে, তখন এদেশের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কাছে আমরা যখন এদেশের মানুষের প্রচণ্ড দাবি ছিল যে একটি শক্ত আন্দোলন দরকার, তখন আমরা তার কাছে যখন বলেছি, তখন বলছে যে বিএনপি কোনো রেজিমেন্টের দল নয়, আমরা কোনো রক্তক্ষয়ী আন্দোলনে যেতে চাই না, আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে সরকার যেদিন পতন হবে আমাদের এর বাইরে কিছু করার নেই। অথচ একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। তাদের চিন্তা ছিল, ইচ্ছা ছিল এবং তাদের পলিসি ছিল কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে যাবেন না। একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে যখন এই সরকারের পতন হলো, তখন তারা বললেন এটা আমাদের আন্দোলনের ফসল। তারা এই বিপ্লবকে তাদের পকেটস্থ করবার জন্য নানা ধরনের বক্তব্য নানা দিক থেকে আসলো। এই অভ্যুত্থানে কি বিএনপির অংশগ্রহণ ছিল না? অংশগ্রহণ তাদের রাজনৈতিকভাবে দলীয় সিদ্ধান্ত, তাদের এইভাবে তারা এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিপক্ষে ছিল। তারা এই আন্দোলনের পক্ষে, তারা বলছে যে আমরা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে কোনো আন্দোলনের মধ্যে যাব না।
যার প্রমাণ দেখেছি আমরা 28 অক্টোবরের আরেকটি সমাবেশে, যেখানে তাদের একই চিন্তার কারণে সেইখানে কয়েক লক্ষ লোক হাজির হয়েছিল, সেখানে কয়েকটি ককটেল বোমা ফোটার পরে তারা সেখান থেকে চলে গেছে। এর মানে হলো তারা বিগত সরকারের সাথে টাসেলডে যেতে চায় নাই, সংঘর্ষে যেতে চায় নাই, তার প্রমাণ সেটাই না। কিন্তু তারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ এবং বিএনপি নেতাকর্মীরা তো নির্যাতিত হয়েছেনই। আর এই রক্তক্ষয়ী যে সংঘর্ষের কথা বলছেন, আসলে এটা তো যখন আওয়ামী ফ্যাসিবাদীরা আক্রমণ চালালো ছাত্রদের উপর, তখন এই পর্যায়ে ক্রমে পরিস্থিতি আপনি দেখবেন যে এই জুলাই বিপ্লবের প্রথম দিকে বিএনপি নেতৃবৃন্দ কি বলেছিল, ঠিক তারা নিজেদের গায়ে নিতে চান নাই যে যদি দেখা যায় যে সরকার পতন না হয় তাহলে এই যে যারা আন্দোলন করেছে তারা তো ভিকটিম হবে, তারা সরকারের রোষানলে পড়বে, এটি তারা মাথায় রেখেছে। যদি পতন না হয় তাহলে তাদের গায়ে যাতে না লাগে সে ধরনের একটি আন্দোলন তারা করেছেন। এটি আমি যতটুকু বুঝেছি। ঠিক এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও সে একই ধরনের পলিসি তারা অবলম্বন করেছেন। যদি নিষিদ্ধ না হয় তাহলে কি হবে, তাহলে তো দেখা যাবে যে তারা বলবে যে আমরা তোমাদের নিষিদ্ধ চাই নাই। নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে আমরা চাই নাই, তারপরে হয়ে গেছে, এখন অভিনন্দন জানাচ্ছে সরকারকে, মানে তারা দায় নিতে চায় নাই। সুতরাং এই দায় নিতে না চাওয়ার রাজনীতি কারণে বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন 16 বছর ছিল। এরপরে আপনি যেটা আজিজ ভাই বললেন সেটা হলো যে এই মানবিক করিডোরের যে বিষয়টি বলেছেন, এটি একটি স্পর্শকাতর বিষয় আসলে। তো সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য একটি জনমত নেওয়া দরকার ছিল এই উপদেষ্টা সরকারের, সেটি নেন নাই। তারা একটি ঘোষণা দিয়ে দিলেন যে মানবিক করিডোর তারা দিয়ে দিচ্ছেন, এরকম একটি কথা যখন নীতিগত সিদ্ধান্ত হয়েছে এরকম বলেছেন, কোনো চুক্তি হয়নি, কোনো চুক্তি হয় নাই, কিন্তু এই কথাটি এভাবে এসছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের ভিতর দিয়ে এটি একটি মানবিক দাবি যে ওইখানে লক্ষ লক্ষ মানুষ রোহিঙ্গা মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে ফুড সাপ্লাই বন্ধ হয়ে গেছে চারিদিক থেকে, তখন তাদের ফুড সাপ্লাইটা এটি আন্তর্জাতিক যেসব আইন আছে, তো সেখানে তারা এই সুযোগটি দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে একটা চাপ থাকে। তো সেই জায়গায় যদি এটা দিতে হয় তাহলে বাংলাদেশের যারা মূল স্টেক হোল্ডার রাজনীতিক যারা আছেন তাদের সাথে আলোচনা করবার দরকার ছিল এই সরকারের। সেই জায়গাটায় বোধহয় একটা গ্যাপ থেকে গেছে। সুতরাং আমার মনে হয় এখনও যে সুযোগটি আছে যে এই মানবিক করিডোরের ব্যাপারে এটি আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এরপরে যেটি বলছে যে ডিপ সিপোর্ট সহ আমাদের ভূরাজনৈতিক যে অবস্থা বাংলাদেশে, সেই জায়গাটিতে আমার মনে হয় যে আরও গভীরভাবে একটু আমি কি বলবো যে এটি আরও চিন্তার দরকার আছে। যেটি নিয়ে প্রশ্ন আছে যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করবার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময় নানা ধরনের পলিসি ষড়যন্ত্র বলেন যাই বলেন তাদের স্বার্থ আদায়ের জন্য এই কাজটি করে থাকে। এটা কি শুধু বাংলাদেশের স্বার্থের জন্য হচ্ছে সেটা দেখা দরকার, নাকি শুধু আরেকটি দেশের উপরে তাদের খবরদারি করবার জন্য এখানে ডিপ সিপোর্ট নিয়ে সেখানে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করবার কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি আমার মনে হয় যে খতিয়ে দেখা উচিত সরকারকে। জি, ধন্যবাদ ফিরোজ আপনার কাছে। আজিজ যেমনটি বলছিলেন বিএনপির অবস্থান নিয়ে আসলে গণ অভ্যুত্থান এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনি কি এই বিষয়গুলোর সাথে একমত? ধরেন জামাত ইসলাম কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, তাদের বক্তব্য কোনো নেতার হেরফের হবে না। বিএনপি একটা লুজ গণতান্ত্রিক পার্টি, তার বক্তব্য এক একজন এক এক সিচুয়েশন বুঝে অডিয়েন্স বুঝে দিবে। কিন্তু যেটা লিখিত দিছে সেটা হলো তাদের বক্তব্য। লিখিত দিছে যেটা আইনের মাধ্যমে নিষিদ্ধ হলে তাদের আপত্তি নেই। তো ওইটাই তো আমি তো ওইটাই বলতেছি এখন যে আপনি আইসিটি আইন ছিল, আপনি প্রধান উপদেষ্টা বলছে কোনো দল নিষিদ্ধ করার এজেন্ডা আমাদের নাই, ওনারা এই কারণে এটা অ্যামেন্ড করে দিল আইসিটি আইন থেকে, ওইটা আবার এখন করলো কেন? এখন প্রশ্ন তো ওই জায়গায়। তো বিএনপি এখন ধরেন নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়েছে, তো বিএনপির স্ট্যান্ডটা উচিত ছিল, বলা উচিত ছিল যে না আইনের মাধ্যমে হলে ঠিক ছিল, এক্সিকিউটিভ অর্ডারে কেন করলো? তাদের ওই জায়গায় থাকা উচিত ছিল, থাকে নাই তো। তারা তো এটা তো এক্সিকিউটিভ অর্ডারে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিয়ে, আপনি হলেন অন্তর্বর্তীকালীন, আপনি হলেন ভারতীয় আন্তর্জাতিক সরকার, আপনি একটা দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন কিভাবে, কোন ম্যান্ডেটে বলেন? আপনি ওই যে উনি ছিল আমিও ছিলাম, এই রাষ্ট্রপতির কাছে উঠতেছে না সংবিধান সমুন্নত রাখার জন্য, তা আপনি বিদেশি আমেরিকান সিটিজেনদের সংবিধান সংশোধন করেন কেমনে বলেন? আপনি এরকম বহুত আপনি চিন্তা করেন যে জাতীয় পৃথিবীর কোন দেশে আছে জাতীয় নিরাপত্তায় বিদেশি থাকে দায়িত্বে? বাংলাদেশে আছে।
তো আপনি সব বাংলাদেশের বিদেশি লোকদের দেশ চালাইতেছেন। 24টা লোক, তার 3/1 হলো বিদেশি, আর বাকিগুলো এনজিও কত চটপটের লোক আছে না? আপনি বাচ্চা মরা লোক লইছেন। আপনি বলেন না স্বাস্থ্য উপদেষ্টাকে নাম কইতে পারবেন? বলেন। এরকম সব বসায় রাখছে। আরে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত জয়েন্টলি সরকার ছিল, আমরা সব ডেপুটি মন্ত্রী পর্যন্ত নাম জানতাম। এই 24 জনের নাম আমিও কইতে পারি না এখন, কে কোনটার দায়িত্ব আছে, কি করতেছে। আবার এই সরকারের যা আছে এপিএস এর মাধ্যমে সব চুরি করতেছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা করে ছাত্র বসায় দিছে, রেলওয়ে 3 জন ইন্টারমিডিয়েট পাস ছাত্র বসায় দিছে, পুরোটা ভাড়া দিয়ে খেতেছে পুরোটা। এটা তো লুটতরা। এই ছাত্ররা তো এমনি তো কেমোথেরাপি হয়ে গেছে, মাথায় রাখে এই মব জাস্টিসে করে দিল। এটা তো আইনের মাধ্যমে করতে পারতো। আপনি বলেন 9 মাস হয়েছে, একটি কেসের চার্জশিট দিতে পারে না এই সরকার, কি বিচার করবে? আপনি বলছেন না যে বিচার হওয়ার পরে আপনার হবে, সংস্কার এবং বিচার হওয়ার পরে নির্বাচন হবে, আজীবনে হবে না। 54 বছর দেশ স্বাধীন হয়েছে। আমি যখন দেখছি, আমি তো পাকিস্তান আমলে দেখছি, আমি তো পাকিস্তান আমলে 68 থেকে আমি ওপেন, সেখানে একটা মানুষ গেঞ্জি ছিল, গেঞ্জি গায়ে দিত না, ঘাড়ের উপরে রাখতো, গেঞ্জি ছিঁড়ে যেতে পারে, টায়ারের স্যান্ডেল হাতে নিয়ে যেত, পায়ে দিত না, এইটাই তার ভদ্রতা ছিল। কিন্তু মানুষের ভিতরে তো এত অশান্তি ছিল না, আর চোরকে রীতিমতো ঘৃণা করত। এখন তো ঘৃণা হয় না। এই যে আমার মনোজগতের পরিবর্তন কয় বছর লাগবে চেঞ্জ করতে বলেন আপনি? যদি দেশপ্রেমিক এবং আমাদের দেশে যে অবস্থা, এই যে ধরেন এখন নির্বাচন হচ্ছে, সাধারণ জনগণ, একটা সাধারণ জনগণ কিচ্ছু বোঝে না, সেও ভাবে যে এমপি সাহেব ইলেকশন করতে হলে আমি পয়সা পাবো, এটা তার রাইট। এইভাবে দেশটা নষ্ট করে ফেলাইছে। তো এটা সংশোধন করবেন কতদিন ধরে? কিভাবে সংস্কার করবেন? মানুষ যতক্ষণ ঠিক না হবে, মানুষ যতক্ষণ পর্যন্ত কালচারালি ডেমোক্রেটিক না হবে, সৎ না হবে, ততদিন পর্যন্ত এই সংস্কার অব্যাহত থাকবে। আর বিজ্ঞানের অগ্রগতি তো আছেই সাথে, আছেই, বিজ্ঞানের অগ্রগতির সাথে পরিবর্তন হবে না। আগে দেখেন না আপনি, দেশে গরু ধান চাষ, জমি চাষ করতো, ধান মারাই করতো, এখন তো গরুর মাংস খায় আর দুধ খায়, গরু কাজে লাগে না, কারণ প্রযুক্তি আউট করে দিছে। আগামী 10 বছর পরে প্রযুক্তি আপনার এই যে প্রবাসের 1.5 কোটি গেছে না, এরাও আউট সব। আমি তো গেছি মক্কায়, মদিনায় ওমরা করতে গেছি, তো আমাদের লোক ডান্ডা বেলসাতে ডান্ডা ধরে নামাজের রক্ত শুরু হইলে আর শেষ হলে দাঁড়ায় থাকে। আর ওখানে তো কয় না আল্লাহ ভিক্ষা দাও, পকেটে ঢুকায় দেয়, পকেটওয়ালা জামা পরে থাকে দেয়। আর এই যে শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার পর্যন্ত তারা সব অটোমেশিনে উঠে ঝাড়ু কাজ করতেছে। আমার তখন দুঃখ হয়েছে যে আমাদের সরকার কত না কিংয়ের হাতে পায়ে ধরে এই লোকগুলোকে পাঠাইছে, কোনো দরকার নেই, কোনো দরকার। এই জন্য আমি বলছি যে দেখেন, সংস্কার কমিশন করছে, নারী সংস্কার কমিশন, কি প্রয়োজন ছিল বলেন? এটা কি প্রায়োরিটিতে ছিল? ইসলামিক ল অনুযায়ী সবাই এটা অ্যাকসেপ্ট করে। আপনি সেই জায়গায় সংস্কার করিয়া আপনি দেখেন, চিন্তা করেন যে কইছে যিনি প্রস্টিটিউট হবে তাকে সার্টিফিকেট দিয়ে। আরে পশ্চিমে অনেক দেশে আছে যে প্রস্টিটিউটের কাছে যায় তার বিচার হয়, এটা ঠেকানোর জন্য উল্টাটা। আর আপনি সোজা প্রস্টিটিউট বানানোর জন্য সার্টিফিকেট দিবেন, এটা মানবে বলে? ইসলামিক ল তো আছে, তো সবই তো আছে, এটা নিয়ে তো বিতর্ক নাই। আমার এক ছেলে মেয়ে, আমাকে ইসলামিক ল বাধা দিয়েছে যে আমার মেয়েকে সমান দেব, আমার ছেলেকে, আমি তো আমার সম্পত্তি ছেলে মেয়েকে নাও দিতে পারি, ট্রাস্ট করে দেয় না মানুষ। তো আপনি এখানে হাত দিচ্ছেন কা? এই যে মব জাস্টিসটা তৈরি হলো, এটা তো এও একটা কারণ। এই সরকার বিদ্যুৎ এই নারী সংস্কার করতে গিয়ে সব মৌলানা খেপে গেছে, বুঝছেন না? তো কোনটা আগে করে, কোনটা দরকার না, এই সরকার তো তাও বোঝে না। শহীদুল ইসলাম শহীদ, এবার আপনাকে দিয়ে শুরু করি। নতুন সংবিধান প্রণয়ন করতে সময় লাগবে, 2-3 বছরেরও বেশি সময় লাগবে, এমনটি বলেছেন আসিফ নজরুল। তবে কি এই মুহূর্তে 72-এর সংবিধানই মেনে চলা হবে, নাকি সেটাতে সংযুক্ত করা হবে? যদি করা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয়, তাহলে সেই প্রসিডিওরগুলো কি হবে আসলে? দেখুন, আসলে বিষয়টি আমি এই বক্তব্যটি ভালো করে পড়িনি যে 3 বছর সময় লাগবে একটি সংবিধান রচনা করবার জন্য। এখন একটি সংবিধানের ভিতর থেকে রাষ্ট্র পরিচালনা করবার পরে আরেকটি সংবিধান রচনার কথা বলছেন। তো এই কথাটি আমরা আগে থেকে, যারা এই জুলাই অভ্যুত্থানের পরে একটি জোরালো দাবি ছিল যে এই সংবিধানকে হেল্ড আপ করে একটি প্রোক্লামেশনের মাধ্যমে
রাষ্ট্র পরিচালনা এবং একটি নতুন সংবিধান প্রণয়নের দিকে আগানো, তো সেই জায়গায় যাননি। বিদ্যমান সংবিধানকে রেখেই এই সরকার শপথ নিয়েছে এবং সেই সংবিধানের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এরপরে আবার আরেকটি বক্তব্য কালকে এসেছে, আপনারা দেখেছেন যে একটি জুলাই বিপ্লবের যে একটি ঘোষণাপত্র, এটি করতে 30 দিন সময় লাগবে, আরও 30 কার্যদিবসের কথা বলেছেন। তো সেইখানে কি আসে এটা আমাদের দেখতে হবে, যে জুলাই বিপ্লবের যে ইয়াটার মানে কি বলে এই ঘোষণাপত্রতে কি আসে সেটি আমরা দেখব। এখন এটি একটি সংবিধান রচনা করবার জন্য 3 বছর সময় লাগতে পারে, কিন্তু এখন সেই পর্যন্ত কি যে সরকার আছে তারা কি সেই পর্যন্ত থাকতে চান কিনা এটা নিয়ে প্রশ্ন আসবে। তো এখন 5 বছর বলে নাই, 3 বছর, সেটাই এখন 2 থেকে 3 বছরের বেশি সময় লাগবে। এখন আমার মনে হয় যে এই বক্তব্যটা দেওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা আমি জানি না। তো একটি সংবিধান রচনা করবার জন্য 3 বছর সময়, আমি মনে করি যে এর পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, সেটি আসলে খতিয়ে দেখা দরকার। তো আর যে বিষয়গুলো আসছে, এই সরকার, যেটি আজিজ ভাই আমাদের অফিয়ারে বলতেছিলেন, যে এই সরকার এমন কিছু কাজে হাত দিয়েছেন যেটি তাদের আসলে এই মুহূর্তের কাজ নয়। তো এই কাজগুলো করে যেমন তারা বিতর্কের মুখে পড়ছেন, একইভাবে আমার মনে হয় যে তাদের মূল ফোকাসের জায়গা থেকে তারা সরে যাচ্ছেন। তো এটি হচ্ছে এদেশের গণমানুষের দাবি ছিল যে ঠিক আছে, যেই সরকারটি আসছে তারা যেই প্রয়োজনীয় সংস্কারগুলো, এই সংস্কারগুলো করার পরে একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখন এটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর দাবি। তো এই জায়গা থেকে সাধারণ মানুষের আরেকটি দাবি আছে। আমরা যদি সাধারণ মানুষের দাবিকে আমরা অ্যাড্রেস করে সেই দাবিগুলো বাস্তবায়ন করতে যাই, তাহলে সেই কাজগুলো করবার জন্য যে পথে হাঁটা দরকার, আমার মনে হয় যে সে পথেও সরকার হাঁটছেন না, যার কারণে এই বিতর্কগুলো তৈরি হচ্ছে। তো সংস্কারের কথা যেটি বললেন, বিচারের কথা, আসলে বিচারের জন্য দৃশ্যমান অগ্রগতি এখনও কিন্তু হয়নি। তো সেখানে ফোকাস পয়েন্টগুলোতে আমার মনে হয় যে খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করি না, সেই জায়গায় বেশি জোর দেওয়া দরকার। নারী সংস্কারের কথা বলতেছিলেন আমাদের আজিজ ভাই, এটি কি এই মুহূর্তের কাজ? যেটা একটা সেটেল ইস্যু বাংলাদেশে, সেইখানে এটাকে আনসেটেল করবার জন্য কেন এই বিতর্কগুলো তৈরি করছেন? এদেশের আলেম ওলামাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন, এদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী এদেশের 90% মুসলমানদেরকে আপনি মাঠে নামিয়ে দিচ্ছেন, তাদেরকে আর এই নারী সংস্কার কমিশনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এর উদ্দেশ্যটা আমরা আসলে, আমার অন্তত বুঝে আসে নাই যে এটি কেন করছেন এই সময়। এটি তাদের কাজ নয় আসলে। এটি একটি নির্বাচিত সরকার যখন আসবে, অথবা এই সরকার যদি একটি প্রতিষ্ঠিত সরকার হয়, যে না ঠিক আছে, তাদের যদি নিশ্চিত হয় তারা যে আমরা 4 বছর 5 বছর থাকবো, তাহলে সেটি তারা পরিষ্কার করতে পারে, ঠিক আছে, যে এই সময়টা আমরা থাকতেছি, আমাদের এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে পারবো। সেটিও তারা পরিষ্কার করেননি। এটি দাবি হতে পারে আজ সাধারণ মানুষের, অনেকে বলে থাকেন যে এই সরকার আসছে, যদি বিগত সরকার থাকতো তাহলে তারা কি করতো, তাহলে তো আরও 4 বছর থাকতে হতো তাদের অধীনেই। সুতরাং এই সরকার আসছে, তাদেরকে সময় দেয়, সেই দাবিটা তো করতে পারে, সেই দাবিটাও আনতে পারে, কিন্তু সেটি আনছে না তারা। জি, ধন্যবাদ আপনাকে আজিজ। আমরা একবারই শেষ পর্যায়ে আসলে এই সংবিধান নিয়ে যে কথাগুলো হচ্ছে আসলে, এবং সংস্কার কার্যক্রম যেগুলো ছিল, এবং নির্বাচন নিয়ে যে কথাটা আছে ডিসেম্বর কিংবা জুনের মধ্যে, তো নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রমগুলো সেগুলো সঠিক পথে এগোচ্ছে কিনা আসলে? না, দেখেন, আসিফ নজরুল সাহেব সাথে আরেকটু কথা বলছে যে আপনার এই সংবিধান পরিবর্তন লিখতে, মানে নতুন করে করতে 2-3 বছর সময় লাগবে। তবে এখন আমরা সংস্কার করি, আগে যেটা বেসিক জায়গাগুলো সংস্কার করে আমাদের নির্বাচনে 72-এর সংবিধান থেকেই সংস্কার। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই সংবিধান পরিবর্তন করতে হবে, এই শব্দটা কেন হবে? এই সংবিধান, তাহলে সংবিধান যেমন গণপরিষদ চাচ্ছে, তার মানে কি বাংলাদেশকে কি স্বীকার করি না? গণপরিষদ কখন হয়? যখন একটা নতুন দেশ অভ্যুদয় ঘটে, তখন গণপরিষদের মাধ্যমে সংবিধান করা হয়। যেমন ধরেন, আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন MNA আর MP নির্বাচিত হয়েছিল পাকিস্তান আইয়ুব খানের সময়। তখন তড়িঘড়ি করে ওইটাকে দিয়েই আপনার গণপরিষদ করে, তারপরে সংবিধান করে, তারপরে এটা সংসদ হলো। যার ফলে এখন অবধি পর্যন্ত আলোচনা আছে যে ওটা তো পাকিস্তানের গণপরিষদ ছিল সংসদ, ওটা তো বাংলাদেশের জন্য হয় নাই, বাংলাদেশের লোক তো নির্বাচিত করে নাই,
তো এটা করেছে, তো এই ক্ষত তো থেকে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ কেউ মানতে পারে কেউ মানতে পারে না, কিন্তু স্বাধীনতা যুদ্ধে যে বিধ্বস্ত যত লোক মারা গেছে, যত লোক নিগৃহীত হয়েছে, যত সম্পদ ধ্বংস হয়েছে, এটার সাথে তুলনা করার মতো অভ্যুত্থান এ পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই। 24-এরটাও ঘটে নাই। 5ই আগস্টে যে পরিবর্তন হচ্ছে তখনও ঘটে নাই। তখন হচ্ছে ছাত্ররা দুঃসাহসিক ভূমিকা পালন করছে, বুক পেতে দিচ্ছে, বলছে না যে একটা ফেললে আর একটা আসে। হ্যাঁ, ওই যে এক এসি হোম মিনিস্টার দ্বারা আছে, আইজিপি দ্বারা আছে, তাদের ভিডিও দেখাচ্ছে, স্যার একটা পড়লে আর একটা আসে, অর্থাৎ জায়গা খালি থাকে না, গুলি করতেছে সমানে। তো আমার কথা হচ্ছে যে এখন যে মারা গেছে শেষ পর্যন্ত দেখা গেছে, ধরেন সরকারি হিসাবে 1400 জন, হ্যাঁ ধরেন নাই 2000 লোক মারা গেল, নাই 3000 লোক মারা গেল, নাই 1 লাখ লোক মারা গেল। তো 71-এর সাথে কেন, 71-এ তো দেশ তৈরি হয়েছে, 71-এ তো আরো বেশি লোক মারা গেছে। হ্যাঁ 30 লাখ নিয়ে বিতর্ক আছে, 30 লাখ কোন প্রশ্ন আছে যে কোন হিসাবে করলো এটা, 30 লাখ যে মারা নিহত শহীদ হলো, এটার কি হিসাব, কি হিসাব তো নাই, একটা যে যা মুখে চাই বলে যে চালাই দিছে। তো আমি তো বলবো যে এখনো ধরেন এই যে মুক্তিযোদ্ধা, এখন তো প্রায় 2.25 লাখ মুক্তিযোদ্ধা আছে, এটা গরিবের ট্যাক্সে পয়সা দেওয়া হচ্ছে, কেন হবে? এখনো আপনি যদি জরিপ করেন প্রত্যেকটা গ্রামে এখনো বেঁচে আছে মানুষ, এখনো কারেক্ট তালিকা বের করা যায় মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা করে, ঠিক আছে আপনি তাদের দেন, আমরা একবারে শেষ পর্যায়ে এই জন্য আমি বলছি যে আমাদের কোনো কিছু দেশ স্বাধীন করছি বটে, দেশ হয়েছে আমাদের, অনেক দেশের ইতিহাসটা এখনো প্রকৃত ইতিহাস নাই। তাজউদ্দিনের মেয়ে বই লেখছে, সেখানে এক কথা আছে যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করে নাই, তার বাপ গেছে এরকম টেপ রেকর্ডার নিয়ে গেছে, স্বাধীনতার ঘোষণা লিখে রেখেছে, উনি স্বাক্ষর করেন নাই, উনি পাকিস্তানের কাছে ধরা পড়ছে। এখন পুরা মুক্তিযুদ্ধের সময় তো শেখ মুজিব ছিল না। এখন প্রশ্ন উঠছে যে তালিকা উনি মুক্তিযোদ্ধা কিনা, এই প্রশ্নটা আসছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে জনগণকে জাগরণ ঘটাইছে, হ্যাঁ সেটা তো তার অবদান আছে। সুতরাং হিজ এ গেস্ট লিডার, এটা মানতে হবে। স্বাধীনতার ঘোষক যদি বলেন জিয়া রহমান সেক্টর কমান্ডার ছিল, মানতে হবে। এই জন্য আমাদের দেন ভারতে, আমি শেষ করি, ভারতে এখনো দিল্লির লালকেল্লাতে কবি ইকবাল পর্যন্ত স্মরণ করা হয়। স্বাধীনতা ওখানে তো বসে সিটিং দিয়ে দ্বিজাতি তত্ত্ব দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরে ওই স্বাধীনতাতে যারা অবদান রাখছে সবাইকে স্মরণ করা হয়। বাংলাদেশ মনে হয় একজন স্বাধীন করছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়গুলো নিয়ে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বিচারের আগ পর্যন্ত বিচার কার্য সম্পাদন করা হবে এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে সেটির বিচার দাবি ছাত্র জনতার। আমরাও সেই প্রত্যাশা রাখছি। শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।